আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিয়ার জুনিয়র্স, ছোট ভাইয়া এবং আপুরা, কেমন আছো তোমরা? তোমাদেরকে আবারও ওয়েলকাম করছি শেখার নতুন দিগন্ত স্লোগানকে সামনে রেখে দেশসেরা প্ল্যাটফর্ম নেক্সট জেন ইনস্টিটিউটের প্ল্যাটফর্মে। তো তোমাদের সবাইকে আবার ওয়েলকাম করছি এন্ড সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিয়ে দাও। আজকে তোমাদের আবার বাংলার একটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি তোমার বরাবরের মতো তোমাদের সাথে আছি। তোমরা কে কোথা থেকে দেখছো, সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং কারো কোনো প্রবলেম আছে কিনা, আমার পেছনে যে বোর্ডটা আছে বোর্ডটা তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্টসে আপুকে জানিয়ে দাও, ঠিক আছে? তো সবাইকে আবারও আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আর আজকে আমি তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা টপিক নিয়ে আলোচনা করব। আমি কিংবদন্তির কথা বলছি এবং রেইনকোট, ঠিক আছে? তো তোমরা সবাই একটু ফ্রেন্ডকে মেনশন করে দাও, পাঁচটা শেয়ার করে দিও। এন্ড লেটস হ্যাভ এ লুক আমাদের। ওকে, আচ্ছা। তো দেখো, আমরা ফার্স্ট যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রেইনকোট। রেইনকোটের লেখক হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও রেইনকোটের লেখকটাকে। রেইনকোটের লেখক হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াসের খুবই বিখ্যাত দুইটা লেখা আছে, খোয়াবনামা, চিলেকোঠার সেফাই। উনি আসলে বাংলা সাহিত্যকে ওনার লেখনীর মাধ্যমে নানাভাবে সমৃদ্ধ করেছেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করেছেন বাংলা ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করতে। উনি অসাধারণ একজন লেখক। তোমরা রেইনকোট গল্পটা পড়লেও বুঝতে পারবে। আহ আচ্ছা, আখতারুজ্জামান ইলিয়াস, ঠিক আছে। এবার দেখো, আখতারুজ্জামান ইলিয়াসের জন্ম 1943 সালের 12 ফেব্রুয়ারি গাইবান্ধা একটা জেলা আর হচ্ছে গ্রাম, মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস ছিল বগুড়া জেলা শহরের উপকণ্ঠে নারুলি গ্রামে, ঠিক আছে। তাহলে ওনার জন্মস্থান কিন্তু মামা বাড়িতে, ঠিক আছে। সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও। সামিরা, আসসালামু আলাইকুম। আপু, ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিও এন্ড ফ্রেন্ডসদেরকে মেনশন করে দিও। আচ্ছা, তাহলে জানিয়ে দাও আখতারুজ্জামান ইলিয়াস 1943 সালের 12 ফেব্রুয়ারি কোথায় জন্মগ্রহণ করেন? সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও কোথায় জন্মগ্রহণ করেন আখতারুজ্জামান ইলিয়াস, কোথায় জন্মগ্রহণ করেন? আচ্ছা, পিতামাতা আখতারুজ্জামান ইলিয়াসের পিতার নাম BM ইলিয়াস। ওখান থেকে আসলে ওনার নামকরণ করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াস, ঠিক আছে। তো তোমরা একটু কমেন্টসে জানিয়ে দাও ওনার বাবার নাম কি। ওনার মায়ের নাম হচ্ছে মরিয়ম ইলিয়াস, ঠিক আছে। তো বাবার নাম কি আর মায়ের নাম কি কমেন্টে জানিয়ে দিও আমাকে। আর তার পিতৃ প্রদত্ত নাম হচ্ছে আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। বাট আমরা হচ্ছে পড়বো শুধু ছোট করে আখতারুজ্জামান ইলিয়াস। ওকে, তাহলে তৃপ্তি প্রদত্ত নামটা কি সবাই একটু কমেন্টে আপুকে জানাও এন্ড সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিও, ফ্রেন্ডসদেরকে মেনশন করে দিও। কারো কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানিয়ে দিও। ওকে, আচ্ছা। এবার দেখো শিক্ষা, তাহলে সবাই একটু কমেন্টে জানিয়ে দাও আখতারুজ্জামান ইলিয়াস কত সালে কোথায় জন্মগ্রহণ করেন। কত সালে কোথায় জন্মগ্রহণ করেন কমেন্টে আপুকে জানিয়ে দিও। এবং মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। তোমাদের মধ্যে কে কে মামা বাড়িতে জন্মগ্রহণ করেছো আমাকে জানিয়ে দিও কমেন্ট সেকশনে। দেখো শিক্ষা, উনি প্রথমে হচ্ছে বগুড়ায় এবং পরবর্তীতে ঢাকায় ওনার এডুকেশন লাইফটা উনি লিড করেছেন পুরাটা, এবং উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ওকে, এবার দেখো সাহিত্য বৈশিষ্ট্য। তাহলে উনি এতক্ষণ আমরা শিক্ষা জীবন পড়েছি, বাবা মা পড়েছি, সবকিছু পড়েছি। এখন তাহলে আমরা কি পড়বো সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও। সাহিত্যিক বৈশিষ্ট্য, আখতারুজ্জামান ইলিয়াসের লেখা, উনি আসলে চেষ্টা করতেন লেখা বৃদ্ধির জন্য না, লেখার গুণগত মান রক্ষার জন্য, যে কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি, এইটা আসলে উনি অলওয়েজ চেষ্টা করতো, ঠিক আছে। এবং উনি জীবন এবং জগৎকে তিনি পর্যবেক্ষণ করেছেন গভীর অন্তর্দৃষ্টি দিয়ে। আসলে আমাদের চারপাশে যে জগৎগুলা আছে, আখতারুজ্জামান ইলিয়াস এমন একজন লেখক যিনি আসলে এগুলাকে
অন্তর্দৃষ্টি, মানে আমরা যে দৃষ্টিতে একটা জিনিসকে দেখি, উনি আসলে ভিন্ন ভাবে ভিন্ন আঙ্গিকে সেই জিনিসকে দেখেছেন। এবং এই অন্তর্দৃষ্টি দিয়ে সবাই দেখতে পারে না। আমাদের বড় বড় কবি সাহিত্যিক যারা আছেন, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, আখতারুজ্জামান ইলিয়াস, সে প্রথম সারির লেখক যারা আসলে প্রকৃতি, জগৎ, মানব বা মানবতা এগুলা অন্তর্দৃষ্টি দিয়ে উপলব্ধি করেছেন এবং তার লেখনীতে ফুটিয়ে তুলেছেন। এবং এখানে উনি শুধু দেশের প্রকৃতি না, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, দারিদ্র, শোষণ, বঞ্চনা প্রভৃতি বিষয় অবলম্বনে সাহিত্য নির্মাণ করেছেন। মানুষের সূক্ষ্ম মনস্তাত্ত্বিক প্রান্ত সমূহ উন্মোচনে তিনি দক্ষতা দেখিয়েছেন। অনেকেই বলে দক্ষতা, বাট আসলে আমরা উচ্চারণের ক্লাস যখন করব তখন আমরা এগুলা শিখবো, ঠিক আছে? দক্ষতা না, দক্ষতা, ঠিক আছে? আহ্বান না, আহ্বান, ঠিক আছে? তো তোমরা সবাই একটু দেখো, এই যে এটা হচ্ছে অনেকেই একটু ভুলভাল উচ্চারণ করে। যেমন ধরো এই যে এইটা আমরা, আমাদের আরেকটা গল্প ছিল, এইটার উচ্চারণ কি হবে সবাই একটু কমেন্টে জানিয়ে দাও। যদিও আজকে উচ্চারণের ক্লাস না, আমি তোমাদের অনেক সুন্দর করে উচ্চারণের একটা ক্লাস দিব, এটা তোমাদের প্রমিস করছি। সো আহ্বান, এটা উচ্চারণ হবে আহ্বান, ঠিক আছে? সঠিক। আমরা আসলে অনেক ভুল উচ্চারণ করি, অসংখ্য অসংখ্য ভুল উচ্চারণ করি, যে এটা তার মধ্যে একটা। তারপরে এই যে আমরা এটা, তোমরা সবাই এটাকে কি বলো আমি জানি না, বাট এটা সঠিক উচ্চারণ হচ্ছে জিহ্বা। সঠিক উচ্চারণ হচ্ছে জিহ্বা। জিউ ভয়াকারে ভা, জিহ্বা, রস্য আর ভ। ওকে। তারপরে হচ্ছে এই যে এইটা, অনেকে এটা কি বলো আমি জানি না, এই যে এটার সঠিক উচ্চারণ হবে দীর্ঘ। হ্যাঁ, দীর্ঘ। শেষে একটা হো, হকার উচ্চারণ হবে, হো, দীর্ঘ, দীর্ঘ, গাঢ়। তারপরে আমরা বলি চর্যাপদ, নো, চর্যাপদ। এবং তোমার প্রাগৈতিহাসিক, একাত্তর, নট একাত্তর, একাত্তর। ওকে, 28 না 28। সো আমি আজকে উচ্চারণের বিষয়ে আমি খুব ডিটেলসে বলছি না, জাস্ট আমরা সচরাচর যে ভুলগুলা বলি সচরাচর সেগুলাই বললাম, যে দীর্ঘ, গাঢ়, দক্ষতা, জিহ্বা, লক্ষণ না লক্ষণ, ঠিক আছে? তারপরে লক্ষ্য না লক্ষ্য, লক্ষ্য, ঠিক আছে? এই যে এইসব জিনিসগুলো আমরা হচ্ছে ভুল উচ্চারণ করি। লক্ষ্য, সঠিক উচ্চারণটা হবে লক্ষ্য, ঠিক আছে? তারপরে মহাপ্রাণ, অল্প প্রাণ, এগুলো সব আমরা খুব বিস্তারিত পড়বো। হচ্ছে ধ্বনি কয়টি, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, এগুলো সবই আমরা পড়বো, ঠিক আছে? এই যে চলে আসছি এবার, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, জি 42। আচ্ছা দেখো, তোমরা হচ্ছে এই যে আমি আগের স্লাইডটা একটু আরেকবার দেখাই, এই যে এইটা আমি মুছে ফেলেছি। আসলে উচ্চারণে আই প্রমিস এভরিওয়ান যে আমি ধামাকাদার একটা ক্লাস দিব, কারণ আসলে উচ্চারণ যদিও আমি বাংলা দিক থেকে আসছে, এইখানে খুব খুঁটে খুঁটে আমি তোমাদের দেখাবো যে আমরা কেন এটা বলি এবং আমাদের কোন কোন জায়গায় ভুলগুলা হয়, ঠিক আছে? তো তোমরা সবাই একটু কমেন্টে জানিয়ে দাও সঠিক উচ্চারণ গুলো কি হবে। জিহ্বা, আহ্বান, 71, 31, দীর্ঘ, গার্ভ, লক্ষ্য, এগুলাই সব সঠিক। এছাড়া আমরা যা বলি সবই ভুল। আমাদের বাংলা সাহিত্যে 3টা র আছে, একটা এই যে বরঙের র, আর একটা আছে এই র, জয়বিন্দু র, আর একটা আছে হচ্ছে যে ঝয়বিন্দু র। ওকে, 3টার কিন্তু 3 রকমের উচ্চারণ। যেমন এই যে এইটা রং বেরঙের, এটা নর্মালি বলে ফেলি আমরা রং বেরং, ঠিক আছে? বাট এইটা, যেমন তোমরা যারা মেট্রোতে কে কে উঠেছো কমেন্টে আপুকে জানিয়ে দাও তো, মেট্রোতে যখন যাও একটা ফিমেল ভয়েস তোমরা শুনতে পাও, আই লাভ দিস ভয়েস। সো ওখানে যে আপুটা ভয়েসটা দেয়, ওখানে উনি দেখবা বলে কাজী পাড়া, শেওড়া পাড়া। ওখানে এই যে পাড়া, পাড়া বানান কি, পাড়া বানানটা দেখো তোমরা, এই র, তাই না? সো এই রটা কিভাবে উচ্চারণ করতে হয়, একটা এটাকে বলা হয়, এই রটা হচ্ছে তারণজাত ধ্বনি, তারণজাত ধ্বনি। আমাদের বাংলা সাহিত্যে তারণজাত ধ্বনি আছে, অনেকগুলো ধ্বনি আছে, স্পর্শ, তারণজাত, ঠিক আছে, তালব্য, তো যাই হোক এটা তারণজাত। বাতাস একটা নাক দিয়ে বের হয়ে একটা প্রেসার দেয়,
ঠিক আছে? তো এইটা আমরা উচ্চারণ করব কাজী পাড়া, মানে একটা নাক দিয়ে একটা প্রেসার বের হয়ে বাতাসটা বের হয়ে যাবে, নাক মুখ দুটো দিয়ে। ঠিক আছে? তোমরা কে কে মেট্রোতে উঠেছো? আমরা একজন লিখেছো আপু ব্যাকরণ নিবেন কবে? ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ব্যাকরণ ক্লাসও তোমাদের নিয়ে আসবো, এবং আমি ব্যাকরণ উচ্চারণ থেকে শুরু করে একদম সমাজ সবকিছু খুব খুঁটে খুঁটে সুন্দর করে বোঝাবো। আজকে আমাদের উচ্চারণের ক্লাস যদিও না, বাট আমি অনেক কথা বলে ফেলেছি। পাঙাড়া এটা নাক দিয়ে বের হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আজকে উচ্চারণ এই পর্যন্তই। আমি উচ্চারণের ক্লাসটা খুব সুন্দর করে বুঝাই দিব। ঠিক আছে? এবার দেখো, যেমন ইলিয়াসের উল্লেখযোগ্য এত অনবদ্য একটা সৃষ্টি, যেটা আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ যেমন করেছে, তেমনি আমরা বাঙালি হিসেবে আমরা গর্বিত, আমরা আনন্দিত যে এত সুন্দর একটা লেখা। তোমরা কে কে পড়েছো আমাকে কমেন্টে জানিয়ে দিও। আমি পড়েছি চিলেকোঠার সেফাই এবং খোয়াব নাম। বিখ্যাত 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 কালজয়ী সৃষ্টি। এটা আসলে খুবই কালজয়ী সৃষ্টি। এবং ছোট গল্প ওনার 5টা, যেটা হচ্ছে অন্য ঘরে অন্য স্বর, খেয়ারি, দুধে ভাতে উৎপাদ, দোজকের ওম, স্বপ্নজাল, স্বপ্নের জাল, এ জাল স্বপ্ন, স্বপ্নের জাল, এই 5টা গ্রন্থ। ছোট গল্প টোটাল 28টা। এটার উচ্চারণ হচ্ছে 28 না 28। ওকে, 28টি। এর বাইরেও লেখকের একটা প্রবন্ধ আছে, প্রবন্ধ সংকলন আছে। ঠিক আছে? এখানে একটা উচ্চারণ ভুল আছে, তোমরা একটু ঠিক করে নিও। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ওনার মৃত্যু 1997 সালের 4 জানুয়ারি উনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন, এবং উনি ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকার একটা বেসরকারি হাসপাতালে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলা সাহিত্যের কালজয়ী একজন মানুষ। তোমরা এটা কি আমাকে বলতে পারবে, রিসেন্টলি বাংলা গানের কালজয়ী এক শিল্পী মারা গিয়েছেন, তার নাম কি? আসলে আমি শিল্পীদের দেশের সম্পদ বলি, শিল্পী বলি না, বলি দেশের সম্পদ। তো দেশের রত্ন একজন হারিয়েছে বাংলা। তার নামটা যদি তোমরা জানো আমাকে কমেন্টে জানিয়ে দিও যে কে। পলি আক্তার, আসসালামু আলাইকুম আপু, কেমন আছে? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? কমেন্টে আমাকে জানিয়ে দিও। সবাইকে আবারও আসসালামু আলাইকুম করছি। তোমরা সবাইকে ক্লিয়ার শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কিনা আমাকে জানিয়ে দিও। এবং আমি তোমাদের এমসিকিউ সলভে চলে যাবো। এর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে আপুকে জানিয়ে দিও যে আপু এটা আমি বুঝি নাই, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। ঠিক আছে? বাট বাংলাকে তোমরা আসলে অনেকেই বাংলা নিয়ে ভেঙচি কাটে। বাংলা এটা আবার পড়তে হয় নাকি? পড়তে হয়। বাংলা আসলে এত গভীর, এত বিস্তর, এটা আমি নিজেও আমার জানা ছিল না। বাট আমি পরবর্তীতে বাংলা পড়তে, যে বাংলা নিয়ে কাজ করতে, যে বুঝেছি আসলে বাংলার গভীরতাটা কত বেশি। ঠিক আছে? সো বাংলার গভীরতা অনেক বেশি। যেমন আমি এমন এমন অনেক কিছু বলবো যা হয়তো অনেকেই শুনে ভাববে সিরিয়াসলি বা সত্যি, এরকমই ভাববে। ঠিক আছে? যেমন ধরো আমি তোমাদের এই যে আমরা বাংলা সাহিত্যে ক লিখি, তারপরে খ লিখি, এই যে এই খ শব্দের অর্থ কি? কেউ কি জানো? কমেন্ট সেকশনে গুগল করার আগে আমি অ্যান্সার বলে দিই। খ শব্দের অর্থ হচ্ছে আকাশ। এরকম আমরা যে বাংলা সাহিত্যে যে বাগধারা গুলো পড়ি, অরণ্য রোদন, নিষ্ফল আবেদন, কাঁঠালের আমসত্ব, ইঁদুরে ভাগ্য, এই যে যতগুলা পড়ি আর কি, আষাঢ়ে গল্প, আজগুবি গল্প, এগুলা প্রত্যেকটার পিছনে একটা ইতিহাস আছে, একটা গল্প আছে, ওখান থেকে এগুলা উঠে আসছে। এগুলা একবারে উঠে আসে না। অরণ্য রোদন, ওখানে একটা কাহিনী আছে, ওখান থেকে এই শব্দগুলা উঠে আসছে। মানে নিষ্ফল আবেদন, এখানেও অনেক বড় কাহিনী আছে, অন্য একদিন বলবো। বাট প্রত্যেকটা বাগধারা, যেমন অষ্টমুনি দে তোমার বৃহস্পতি একটা আছে, সেগুলো সবগুলা হচ্ছে বাস্তব ঘটনা থেকে উঠে আসছে। এই যে আমরা যা যা পড়ি বাংলা সাহিত্যে, খনার বচন বা বাগধারা, এগুলা কিন্তু সব বাস্তব ঘটনার উপর প্রতিষ্ঠিত হয়েছে। এগুলো একবারে হয়নি, ধীরে ধীরে হয়েছে। ঠিক আছে? যেমন স্লোগানও কিন্তু রাজপথে সৃষ্টি হয়, ইতিহাস স্লোগান তৈরি করে। ঠিক আছে? ইতিহাস বা ঘটনা প্রবাহ স্লোগান সৃষ্টি করে। স্লোগান মানুষ পরিকল্পনা করে বানায় না। যেমন আমরা কখনো জানতাম যে শেখ হাসিনা বলবে, তো এরকম মানে স্লোগান আসলে তোমার ইতিহাস সৃষ্টি করে, ঘটনা সৃষ্টি করে। ঠিক আছে? এগুলো আসলে মানুষ পরিকল্পিত ভাবে পড়ে না। এগুলাও হচ্ছে সবই বাস্তব ধর্মী। আমরা বাংলা সাহিত্যে যা পড়ি সবকিছু বাস্তবের সাথে রিলেট, বাস্তব থেকে এগুলা এসেছে, খনার বচন বা বাগধারা সবকিছু।
আচ্ছা, এবার রেইনকোট গল্পে এইটা সবাই একটু উত্তর দাও। আনঅথরাইজড কনস্ট্রাকশন বলতে কি বোঝানো হয়েছে? সবাই একটু অ্যান্সার দিও আমাকে। হ্যাঁ, খ মানে আকাশ। হ্যাঁ, তোমার নামও আকাশ, সাদিকুল রহমান আকাশ। ঠিক আছে, হ্যাঁ, খ মানে আকাশ, তোমার নামও আকাশ। ঠিক আছে, তাহলে সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও তোমরা কি এখন পর্যন্ত যা বলেছি এর মধ্যে কোনো প্রবলেম থাকলে আপুকে একটু জানিয়ে দাও। তোমরা কি আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা? আগের দিন আমার ক্লাসে টেকনিক্যাল একটু প্রবলেম ছিল, সো তোমরা একটু জানিয়ে দাও কমেন্টে যে আমার ক্লাসে কোনো প্রবলেম আছে কিনা তোমাদের, বা এখন পর্যন্ত সবকিছু শুনতে পাচ্ছ কিনা বা দেখতে পাচ্ছ কিনা। সবাই একটু কমেন্টসে আপুকে জানিয়ে দিও, কোনো প্রবলেম থাকলে আমি অবশ্যই আবার রিপিট করব। ঠিক আছে, সবাই একটু জানিয়ে দিও আপুকে। আচ্ছা, তাহলে এবং আমাদের এই যে রেইনকোট, এখানেও কিন্তু আমাদের অনেক বড় একটা লেখনীর পরিচয় দিয়েছে আখতারুজ্জামান ইলিয়াস। উনি কিন্তু অসাধারণ একজন লেখক। কিভাবে একজন মানুষকে খুব সাধারণ থেকে অসাধারণ করে তুলেছে, এটা একমাত্র তার কাছেই সম্ভব। ঠিক আছে, তো তোমরা একটু সবাই কমেন্টসে আপুকে জানিয়ে দিও। আচ্ছা, কোনো প্রবলেম থাকলে এটা একটু আপুকে জানিয়ে দিও, যদি কোনটা বুঝতে না পারো। তাহলে এটা অ্যান্সারটা কি হবে সবাই একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। আচ্ছা, হ্যাঁ, এটা অ্যান্সার হবে ডি। ওকে, তাহলে সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দিও কি হবে অ্যান্সার, এবং সবাই একটু ফ্রেন্ডকে মেনশন করো। যারা কমেন্ট মেনশন করবা বা কমেন্ট সেকশনে, তারা একটু আপুকে একটু ডান লিখে দিও যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করবা। ওকে, আচ্ছা, এবার দেখো রেইনকোট গল্পে কে এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে? এটা এটা হচ্ছে আসলে মানুষ সবাই তো আর তোমার প্রতিবাদী না, সবাই তোমার একটু ভীতু মানুষও তো আছে, তাই না? আবার তারপরে বিপ্লব আসে তোমার এই মানুষের হাত ধরেই, যারা প্রতিবাদের বিরুদ্ধে, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে। সো এই রেইনকোট গল্পে এপ্রিলের শুরু থেকে হচ্ছে বাংলা বলা ছেড়েছে কে? সে ছেড়েছে কেন? ভয়ে ছেড়েছে, যে পাকিস্তানিদের ভয়ে ছেড়েছে। ঠিক আছে, সো তোমরা একটু কমেন্টসে আপুকে জানিয়ে দাও এটা অ্যান্সারটা কি হবে। হ্যাঁ, 1 নম্বরের উত্তর শহীদ মিনার হবে, আগেরটার উত্তর। ঠিক আছে, আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে একটু কমেন্টে আপুকে জানিয়ে দিও। আচ্ছা, এপ্রিলের শুরুতে বাংলা বলা ছেড়েছে কেন? ভয়ে, তার মধ্যে একটা ভয় কাজ করছে যে সে বাংলা বললে পাকিস্তানিরা হয়তো তাকে গুলি করে ফেলবে বা তাকে মেরে ফেলবে, সেই জন্য সে বলে নাই। একটা ভীতি কাজ করছে তার মধ্যে। ইসাক মিয়া, হ্যাঁ, এটা অ্যান্সার হবে ইসাক মিয়া। ওকে, তাহলে এবার আমাকে বলো কেন ছেড়েছে, বাংলা বলাটা ছেড়েছে কেন? এ কিন্তু ও সুবিধাবাদী একজন চরিত্র, সুবিধাবাদী চরিত্র যে আসলে ভয়ে ছেড়েছে, যে বাংলা বললে হয়তো সুবিধাবাদী চরিত্র। আচ্ছা, বাট ইতিহাস গড়ে বিপ্লব আসে প্রতিবাদী মানুষের কারণে, সুবিধাবাদী মানুষের কারণে বিপ্লব আসে না। কারণ বিপ্লব আসতে হলে স্বৈরাচারের গেমের সামনে বুক পেতে দাঁড়াতে হয়। আচ্ছা, এবার দেখো রেইনকোট গল্পের রেইনকোটটি কিসের প্রতীক? এটা ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ অ্যাডমিশন টেস্ট। যে রেইনকোট গল্পটা, যে গল্পটা আমরা পড়ছি, এই গল্পটা রেইনকোটটাই কিসের প্রতীক? রেইনকোটটা কিন্তু খুব সাধারণ একটা জিনিস। তো এই সাধারণ জিনিসকে তোমার অসাধারণ করে তুলেছেন আখতারুজ্জামান ইলিয়াস। এবং ওনার শালার নাম কি ছিল? সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও তো ওনার শালার নাম কি ছিল। ওনার শালার নাম ছিল মিন্টু, তাই না? তোমরা তো সবাই জানো ওনার শালার নাম কি ছিল। শালার নাম ছিল কি? সবাই একটু কমেন্টে জানাও। এই যে চরিত্রগুলো তোমার জানতে হবে। মিন্টু কে? মিন্টু কে? আমাকে সবাই, আচ্ছা তোমরা সবাই চরিত্রগুলো আমাকে একটু বলো। আজকের স্লাইডে চরিত্রগুলো নাই, সো আগের দিনের স্লাইডে চরিত্রগুলো লেখা ছিল, তোমরা সবাই আমাকে একটু মানে বলবা কোন চরিত্র কে। মিন্টু কে? ইসাক মিয়া কে? ইসাক মিয়া কে, মিন্টু কে, তারপরে হচ্ছে তোমার আফাজ আহমেদ কে, এবং আফাজ আহমেদ কে। আচ্ছা,
হ্যাঁ, এই চরিত্রগুলো তোমরা সবাই আমাকে একটু বলে দাও যে এটা আসলে কোন চরিত্রটাকে কি হিসাবে লেখক রূপায়ণ ঘটিয়েছেন। সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দিও যে কোন চরিত্রের কি হিসাবে লেখক রূপায়ণ ঘটিয়েছেন। এবং যারা আজকে লাইভ ক্লাসে শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে আপুকে অবশ্যই ডান লিখে দিও। ওকে, আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এইটুকুর মধ্যে বুঝতে? তাহলে আমাকে জানাও। মিন্টু কে, ইসাক মিয়া কে, আফাজ আহমেদ কে? এবং আমাকে বলো তো কলেজের প্রিন্সিপালের নাম কি ছিল? কলেজের প্রিন্সিপালের নাম কি ছিল? আচ্ছা, সবাই একটু জানিয়ে দাও কে কে আজকে লাইভ ক্লাসে শেয়ার করেছো, তারা কমেন্টে আপুকে জান লিখে দিও। আমরা নতুন সবকিছু শুরু করছি, ইনশাল্লাহ আস্তে আস্তে অনেক বড় হবে। হোপ ফর দ্য বেস্ট। মানুষ বাঁচে আশায়, আশায়, আর দেশ বাঁচে ভালোবাসায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে সবাই একটু জানিয়ে দাও আমাকে কমেন্টে এটা অ্যান্সারটা কি হবে। আচ্ছা, সবাই একটু অ্যান্সার করো, পারো আর না পারো সবাই অ্যান্সার করো। হ্যাঁ, মিন্টু কে ছিল? মিন্টু কে ছিল এটা আমাকে জানাও। ইসাক মিয়া কে আর আফাজ আহমেদ কে? আচ্ছা, কমেন্ট গুলো একটু লেটে আসতেছে, তোমরা একটু আমাকে বারবার লিখলে হয়তো চলে আসবে। আচ্ছা, মামুন ইসলাম, আপনি কি কমেন্ট দেখতেছেন? তুমি আরেকবার লিখো কি লিখেছো, আমি কমেন্ট গুলো লেটে আসতেছে। আচ্ছা, মামুন ইসলাম ডান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার দেখো এইটা কিসের প্রতীক? সবাই একটু জানিয়ে দাও তো কমেন্ট সেকশনে, সবাই একটু জানিয়ে দাও কমেন্টে। আর এই যে রেইনকোট গল্পটা কিন্তু রূপক অর্থে সবকিছু ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? তাইলে রেইনকোট গল্পে রেইনকোটটি কিসের প্রতীক? এটা তোমরা আসলে, এটা দেশপ্রেমও হয় সাহসও হয়, ঠিক আছে? বোথ আর রাইট। দেশপ্রেম সাহস দুইটাই সঠিক, বাট এর মধ্যে তোমরা দুইটাই সঠিক, ওখানে আসলে গল্পের প্রেক্ষাপটে দেশপ্রেম সাহস দুইটাই সঠিক। তোমরা অপশনে যেটা পাবো ওইটাই অ্যান্সার হবে, ঠিক আছে? বাট এখানে যেহেতু একটা দিতে হবে, তো আমি বলবো যে তোমরা দেশপ্রেম দাও, সাহসের থেকে দেশপ্রেমটাই সবচেয়ে বড়। সবার আগে দেশ, একটা কথা আছে না? এখানে দুইটাই সঠিক। আচ্ছা, রেইনকোট গল্পে নুরুল হুদার কাকে জড়িয়ে চুমু খেতে ইচ্ছে করছে? বলো, নুরুল হুদাকে। আচ্ছা, এটা তো গল্পের অন্যতম একটা চরিত্র, আর লেখক খুব অসাধারণ ভাবে রূপায়ণ ঘটিয়েছেন। তো নুরুল হুদা কাকে জড়িয়ে চুমু খেতে ইচ্ছে করেছে? সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও। নুরুল হুদা কাকে জড়িয়ে চুমু খেতে ইচ্ছে করেছে? তার আগে আমাকে একটু বলো তো নুরুল হুদাকে। সবাই একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে নুরুল হুদাকে। এবং নুরুল হুদার যে অসাধারণ চরিত্রায়ন ঘটিয়েছেন ইলিয়াস, আখতারুজ্জামান ইলিয়াস, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, এইটা সবাই একটু অ্যান্সারটা একটু জানিয়ে দাও ভাই। ওদের কমেন্ট গুলো আমার এখানে লেটে আসতেছে কেন? ওরা কমেন্ট করতেছে না নাকি আমার এখানে আসতেছে না? আচ্ছা, থাক থাক, যে আমার এখনো রিফ্রেশ দিইনি। আচ্ছা, তাহলে দেখো এখানে রেইনকোট গল্পে নুরুল হুদা কাকে জড়িয়ে চুমু খেতে ইচ্ছে করেছে? সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা, এবার আসতেছে কমেন্টটা। জোবায়ের মাহমুদ লিখেছ, আসলে আপু আমি আজকে ক্লাসে আসলাম। আচ্ছা, অন্বেষা, আসাম, মৃধা। আচ্ছা, মৃধা রিয়া ইসলাম। মৃধা নামটা আমার অনেক ভালো লাগে। মৃধা নামটা অনেক ভালো লাগে, ছোট নাম মৃধা। আচ্ছা, তাহলে দেখো এটা অ্যান্সার হবে কি? সবাই
ক হবে অ্যান্সার। ওকে, আচ্ছা এবার দেখো প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয় কেন? কিন্তু তো ভাই মানে জ্ঞানমূলক ছিল। আচ্ছা, প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয় কেন? এটা দেখো সবাই একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও। সবাই আগে বলো তো প্রিন্সিপালের নাম কি ছিল? প্রিন্সিপালের নাম কি ছিল? সবাই একটু জানিয়ে দাও আমাকে। তাহলে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয় কেন? আচ্ছা এখন হচ্ছে তোমাদের কমেন্ট গুলো আসতেছে, হ্যাঁ, তো এইটা অ্যান্সার হচ্ছে ভয়ে হবে। হ্যাঁ, ভয়ে। এই যে ওনার হচ্ছে কালো মুখটা কি হয়ে গেছে, বেগুনি হয়ে গেছে, বেগুনি কালার হয়ে গেছে কেন? কারণ হচ্ছে ভয় কাজ করছে ওনার মনে। ঠিক আছে, আনন্দ তো নাই, বেদনাও না, বিস্ময়ও না, ভয়ে। ঠিক আছে, আনন্দ তো প্রশ্নই আসে না, কারণ হচ্ছে উনি আসলে ভয়ও ছিল, উদ্বেগও ওনার মধ্যে কাজ করতেছিল। তার জন্যই ওনার আসলে, এবং উনি কেন এটা হয়েছিল বলতো, এটা একটু লিখে নাও সবাই। মিলিটারি অফিসারদের দেখে, মিলিটারি, হ্যাঁ, মিলিটারি অফিসার মানে হচ্ছে পাকিস্তানিদের যারা ছিলেন, সেই মিলিটারি অফিসারকে দেখে তোমার প্রিন্সিপাল, উনি আসলে ভয়ে উদ্বিগ্নে ওনার কালো মুখ বেগুনি হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? কমেন্টে জানিয়ে দাও আমাকে। হ্যাঁ, তাইলে এখানে রেইনকোট গল্পে কালো মুখ বেগুনি হওয়ার কারণ কি? কারণ হচ্ছে ভয়, উত্তেজনা, উদ্বেগ। শুধু ভয় না, ভয় উত্তেজনাও আছে। অপশনে যদি উত্তেজনা পাও, উত্তেজনা হবে, ভয় উত্তেজনা উদ্বেগে তার মুখটা হচ্ছে কালো হয়ে গিয়েছে। ঠিক আছে, এই জন্য, এবং এটা একটা মানসিক চাপ। ঠিক আছে, মানসিক চাপে তার মুখটা এরকম কালো হয়ে গেছে। ওকে, এবার দেখো রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ে লেকচারার ছিলেন? এটা তো তোমরাই পারবা, এটা একদম জ্ঞানমূলক একটা কোশ্চেন, এটা তোমরাই পারবা না? রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ে লেকচারার ছিলেন? রসায়নের। তোমরা সবাই রসায়ন, কেমিস্ট্রির লেকচারার ছিলেন। ঠিক আছে, এটা তো একটা জ্ঞানমূলক প্রশ্ন, এটা সবাই পারবে। সবাই কমেন্টে আপুকে জানিয়ে দাও যে রেইনকোট গল্পে নুরুল হুদা, রেইনকোট গল্পের অন্যতম একটা বিশেষ চরিত্র হচ্ছে নুরুল হুদা। সো এই নুরুল হুদা হচ্ছে কিসের লেকচারার ছিলেন? উনি লেকচারার ছিলেন হচ্ছেন কেমিস্ট্রির লেকচারার ছিলেন। ওকে, আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে? সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দিও তোমরা বুঝতে পারছো কিনা বা কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? কমেন্টে আপুকে জানিয়ে দাও যে নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন? উনি কেমিস্ট্রির লেকচারার ছিলেন। মিথুন রয় বলেছ আপু আপনার ভয়েসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। মিথুন, প্রশংসা শুনতে ভালোই লাগে, যদিও প্রশংসা কেউ করে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা অ্যান্সারটা কি হবে? কেমিস্ট্রি, রসায়ন। ওকে, হ্যাঁ সবাই একটু জানিয়ে দাও কারো কোনো প্রবলেম আছে কিনা। মৃধা, মৃধা নামটা অনেক সুন্দর, তো তোমাদের সবার নামই অনেক সুন্দর। আমার ছোট ছোট নামগুলো অনেক ভালো লাগে, 2 অক্ষর বা 3 অক্ষরের নামগুলো। আচ্ছা এবার দেখো নুরুল হুদাকে তলব করা হয় কেন? তলব মানে কি? সবাই এটা আগে বলো, তলব মানে কি? মানে জরুরি বিষয়ে কাউকে হন্তদন্ত হয়ে ডেকে পাঠানো। ঠিক আছে, এটা তলব করার মূল কারণটা কি ছিল? সবাই একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়ার জন্য। ঠিক আছে, এই যে মিসক্রিয়েন্টদের সহযোগী ভেবে। ঠিক আছে, তো নুরুল হুদাকে হঠাৎ তলব করা, তলব করা এটা হচ্ছে খোঁজ করা।
ইমার্জেন্সি খোঁজ করা, ঠিক আছে, ইমার্জেন্সি হচ্ছে খোঁজ করা। ইমার্জেন্সি খোঁজ করার জন্য, কারণ তারা মূল ভেবেছিল যে তার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সন্ধান পাবে, এবং নুরুল হুদাকে তারা মুক্তিযোদ্ধা ভেবে সন্দেহের কারণে তাকে হচ্ছে গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদের মানে গ্রেপ্তার করা হয় জিজ্ঞাসাবাদ করার জন্য, ঠিক আছে। ওকে, কার কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? এবং এই তলবের মাধ্যমে পাকিস্তানিরা চেয়েছিল যে মুক্তিযোদ্ধাদের তথ্য নেওয়ার জন্য, তথ্য না তথ্য, ঠিক আছে, তথ্য পেতে চেয়েছিল, এবং তার উপর যে নির্মম নির্যাতন চালানো হয়েছে এই তথ্য আদায়ের জন্য, সেটা তোমরা সবাই পড়েছো বইটাতে। সো এটা অ্যান্সারটা হবে কি, মিসক্রিয়েন্টের সহযোগী ভেবে, ঠিক আছে। তোমরা তাহলে কমেন্টে আপুকে জানিয়ে দাও, এবং কে কে ক্লাসটা শেয়ার করেছো তার কমেন্ট সেকশনে আপুকে জান লিখে দিও। ওকে, আচ্ছা, তাহলে এটা অ্যান্সারটা কি হবে একটু জানিয়ে দাও। মুক্তিযোদ্ধাদের বা মিসক্রিয়েন্টদের সহযোগী ভেবে তাকে হচ্ছে তলব করা হয় যাতে সে মুক্তিযুদ্ধের তথ্য পায়, এবং এই তথ্য আদায়ের জন্য তাকে নির্মম ভাবে নির্যাতন করা হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে আর কোনো কোশ্চেন আছে? তাদের তলব করার মূল উদ্দেশ্য কি ছিল? মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়া। টুটুল, পলি আক্তার, জাকারিয়া, তোমরা সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিও এন্ড ফ্রেন্ডসদেরকে মেনশন করে দিও। কারো কোনো প্রবলেম থাকলে তাও একটু কমেন্টে জানিয়ে দিও। আচ্ছা, ওকে, এবার দেখো রেইনকোট গল্পে উর্দুর প্রফেসরের নাম কি? এটা তোমরা অ্যান্সার করবা, তোমরা অ্যান্সার করবা এগুলা, ঠিক আছে। এটা একদম জ্ঞানমূলক কোশ্চেন, আমরা একটু আগে বলেছিলাম প্রফেসরের নাম কি, তো এটা অ্যান্সার তোমরাই দিবা। উর্দুর প্রফেসরের নাম কি? রেইনকোট গল্প থেকে এমসিকিউ সৃজনশীল দুইটাই আসে, সো এটা তোমাদের এইচএসসি তে তো ইম্পর্টেন্টলি ফর ক্রিয়েটিভ কোশ্চেন এন্ড এমসিকিউ আর অ্যাডমিশন টেস্ট, এখান থেকে 3-4টা-5টা কোশ্চেন আসে, সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা গল্প তোমাদের জন্য। আচ্ছা, তাহলে উর্দুর প্রফেসরের নাম কি? মিঠুন রয় লিখেছো আপু, লাভ ইউ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার হচ্ছে দেখো রেইনকোট গল্পে উর্দুর প্রফেসরের নাম কি? একদম জ্ঞানমূলক কোশ্চেন, তোমরা সবাই এটা পারবা, সবাই পারবা। হ্যাঁ, আকবর সাদিক। আচ্ছা, তাহলে এখানে আর কোনো প্রবলেম আছে? এবার দেখো নেক্সট স্লাইড। রেইন, থ্যাংক ইউ সো মাচ পলি আক্তার, থ্যাংক ইউ সো মাচ পলি আক্তার, জাকারিয়া এন্ড মৃধা। মৃধা কোথায় গেল? পাশেই তো ছিল। রেইনকোট গল্পে রাশিয়ার সাথে বাংলাদেশের তুলনা করার কারণ কি? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কেন তুলনা করা হয়েছে বলতো? আচ্ছা, হ্যাঁ, তোমরা একটু কমেন্টে আগে জানাও, কমেন্ট আর শেয়ারও করো, সাথে কমেন্টে অ্যান্সারটাও দিও যে হচ্ছে এটা অ্যান্সারটা কি হবে, ঠিক আছে। আচ্ছা, এইখানে আসলে তুলনা করার সরাসরি কোনো তোমার করা হয়নি, বাট মূল উদ্দেশ্যটাই ছিল যে দুটার মধ্যে ভীরুতা থেকে তোমার জেগে ওঠা, নতুন ভাবে দেশপ্রেম জেগে ওঠা। রেইনকোট গল্পটাতে কিন্তু প্রথমেই সবকিছু হয়ে যায় না, আস্তে আস্তে একটা মানুষ, সাধারণ একটা মানুষ থেকে পাকিস্তানিদের নির্মমতা নৃশংসতা দেখে দেখে আস্তে আস্তে সে নিজেকে প্রতিবাদী করে তুলেছে। এই যেমন 2024 সালে গণ অভ্যুত্থানে কিন্তু হঠাৎ করেই হয়নি, দীর্ঘদিন মানুষ রাজনৈতিক একনায়কতন্ত্র, অর্থনৈতিক দারিদ্র এবং সামাজিক বৈষম্যের শিকার ছিল। সো এই রাজনৈতিক একনায়কতন্ত্র গুলা বা সামাজিক বৈষম্য গুলো তারা আসলে নিতে পারে নাই, এবং অর্থনৈতিক দারিদ্র, ফ্যাসিজম, এই জিনিসগুলোর কারণে আস্তে আস্তে ক্ষোভ সৃষ্টি হয়, মানুষ ক্ষোভ জমিয়ে রাখে একবারে দিয়ে দেয়। সো এখানেও তাই, এখানে আখতারুজ্জামান ইলিয়াস ঠিক এমনটাই দেখিয়েছেন যে খুবই সাধারণ থেকে আস্তে আস্তে সেইটাকে বিদ্রোহী হয়ে ওঠা বা সে হচ্ছে কাজ করা, ঠিক আছে। সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও এটা অ্যান্সারটা কি হবে। আচ্ছা,
এইটা দুইটাই খ হয়ে গেছে, এটা ছিল পেইন্টের মিস্টেক, বুঝছো? তোমরা নিজেরা ঠিক করে নিও, ক খ গ ঘ। হ্যাঁ, এইটা তোমাদের যদি কোশ্চেনে যদি এরকম একটা সৃজনশীল চলে আসে যার যেখানে দুইটাই খ ছিল, এখন তোমরা কি করবে? না আমি দিব না, কিছু ঢঙ্গি মেয়ের আসছে, আমি দিব না, এটা কেন দুইটাই একই কোশ্চেন আছে? এটা ঘ হবে ডেফিনেটলি, পেইন্টের মিস্টেক হইতেই পারে। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, সব অ্যান্সার ঠিক আছে, এইটাই ঘ। আচ্ছা, এবার দেখো, চাবুকের বাড়ির দিকে নুরুল হুদা আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না কেন? চাবুকের বাড়ির দিকে নুরুল হুদার মনোযোগ দেওয়া ওঠে মানে কারণ তো ও মানে ও কি বলবো, তোমরা তো জানো নুরুল হুদাকে নির্যাতন করা হয়, তাই না? কেন নির্যাতন করা হয়? যে সে মিসকিনদের সহযোগী, তাদের অবস্থান তথ্য সবকিছু সে জানে, তো সেই জন্য হচ্ছে চাবুকের বাড়ির দিকে নুরুল হুদার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না কেন? এখানে বাড়ি বানান ভুল আছে, ঠিক আছে? তোমরা এটা তো ঠিক করে নিও, এটা বাড়ি না, মানে বাসা বাড়ি না, বাড়ি আর কি, মানে যেটা চাবুক দিয়ে মারা হয় যেটা। কারণ হচ্ছে ও তো অলরেডি তোমার ওর জীবনকে উৎসর্গ করেই ফেলেছে এবং ওর মনোযোগ দিতে পারছে না, কারণ ও জানে যে ওর জীবন শেষ, ওর মৃত্যু নিশ্চিত, ওর তাই না? তো ওর আসলে এগুলো নিয়ে কোনো ইয়ে নাই, কারণ সে জানে যে সে দেশের জন্য, তার পরিবারের জন্য সে নিজেকে উৎসর্গ করে দিয়েছে। আচ্ছা, তাহলে সবাই একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে আপুকে, এবং তাকে তার উপরে নির্মম নির্যাতন কেন করা হয় সেটাও আমাকে বলো। মুক্তিযোদ্ধাদের সহযোগী ভেবে এবং তাদের তথ্য নেওয়ার জন্য, তথ্য আদায়ের জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কিন্তু এইটা এইখানেও ঠিক মানে খ কি হয়ে গেছে, বাট যাই হোক আর কি, মুক্তিযুদ্ধের সম্পর্কে সে তার গভীর ভাবনা ছিল, তার এই জন্যই সে আসলে ওই যে তাকে মারতেছে ওই দিকে তার কোনো নজর নাই। আচ্ছা, এবার দেখো, তোমাদের কি এর মধ্যে কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে আমাকে আবার বলো যে আপু এত নাম্বার এমসিকিউ সমস্যা আছে, আমি আবার বুঝিয়ে দিব, ঠিক আছে? তোমরা আবার একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও যে কোন এমসিকিউ তে প্রবলেম আছে কিনা, তাহলে আমি সেটা আবার হচ্ছে কমেন্টে জানিয়ে দাও যে আপু এত নাম্বার এমসিকিউ তে প্রবলেম আছে, তাহলে আমি সেটা আবার রিপিট করছি, কোনটায় প্রবলেম আছে। আচ্ছা, কোনটায় প্রবলেম আছে একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও। আচ্ছা, তাহলে এটা অ্যান্সারটা কি? হ্যাঁ, লাস্টের অ্যান্সারটা ওইটাই হবে। আচ্ছা, এবার আমরা কবিতাতে চলে যাব। আমার খুবই পছন্দের কবিতা, আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহ লেখা অসাধারণ কবিতা। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে? মিথুন রয়, আশা মৃধা, তোমাদের কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে? আমি তাহলে কবিতা শুরু করছি। আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর উবায়দুল্লাহ লেখা। আচ্ছা, দেখো, জন্ম, আবু জাফর উবায়দুল্লাহ কত সালে কত তারিখে জন্মগ্রহণ করেন তোমরাই বলো, এটা এমসিকিউ তে আসতে পারে, সো তোমরা জানিয়ে দাও কমেন্ট সেকশনে। আবু জাফর উবায়দুল্লাহ 1964 সালের 8ই ফেব্রুয়ারি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার অন্তর্গত বহেবচর ক্ষুদ্রকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে কত কত সালে কত তারিখে জন্মগ্রহণ করেন একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও তোমরা সবাই। কমেন্টে আপুকে একটু জানিয়ে দিও। এটা হচ্ছে 1964 সালের 8ই ফেব্রুয়ারি। শিক্ষা ও পেশা, তিনি ইংরেজি সাহিত্যে বিএ অর্থাৎ সম্মান এবং এমএ পাশ করে কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন এবং পরে তিনি সিভিল সার্ভিসে যোগ দেন এবং সরকারের বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালন করেন। সিভিল সার্ভিস কি বলতো? এটা অনেকে ইংলিশটা জানে, বাংলাটা জানে না। বিসিএস, বিসিএস হচ্ছে সিভিল সার্ভিস, বাংলাদেশ সিভিল সার্ভিস, বিসিএস, যেটা নেক্সট 19 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সারা বাংলাদেশে, 47 বিসিএস সামনে। বিসিএস হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস এবং এর নিয়ন্ত্রক কে?
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধানকে মোবাশ্বর মোমেন। আচ্ছা, তাহলে এটা দেখো, আর কারো কোনো কোশ্চেন আছে? কত সালে উনি জন্মগ্রহণ করেন? উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে, এইটা উচ্চারণ ও হবে, অধ্যাপনা। ওকে, অধ্যাপনা, এইটা হবে উচ্চারণ, যে হলন্স দিতে হবে, অধ্যাপনা। আচ্ছা, সিভিল সার্ভিস বা বিসিএস এ যোগ দেয় এবং উচ্চ পদে দায়িত্ব পালন করেন। কারোর আগের এমসিকিউ গুলোতে কারোর কোনো প্রবলেম থাকলে তোমরা স্ক্রিনশট তুলে কমেন্টে দাও, অথবা আমাকে একটু বলে দাও, আমি ওটা আবার রিপিট করব, সমস্যা নেই, ব্যাকে যে আবার রিপিট করব। কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, এবার তাহলে বিসিএস এর চালাই কারা? বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। আবু জাফর উবাইদুল্লাহর কবিতায় বিশেষভাবে প্রাধান্য পেয়েছে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। একদম, আবু জাফর উবাইদুল্লাহর লেখা একটা কবিতা আছে, কোন এক মাকে কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, খোকা কবে আসবি কবে ফিরবি, চিষ্টা তার পকেটে ছিল ছিঁড়া রক্তে ভেজা। যাই হোক, অন্য একদিন শোনাবো, বা ক্লাস শেষে কবিতা গান দেখে শোনানো যাবে, সমস্যা নাই। তো ওনার আসলে কবিতার মূল উপজীব্যই ছিল হচ্ছে রাষ্ট্রভাষা আন্দোলন, 1952 সালে রক্তক্ষয়ী ভাষা আন্দোলন। বাঙালি একমাত্র জাতি যে ভাষার জন্য জীবন দিয়েছে, আর কেউ কিন্তু জীবন দেয়নি, বিশ্বের ইতিহাসে এটা বিরল, বিশ্বের ইতিহাসে এটা বিরল, জানো তো তোমরা? বাঙালি একমাত্র জাতি যে ভাষার জন্য জীবন দিয়েছে। আচ্ছা, তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে? একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও, কোনো প্রবলেম থাকলে সেটাও জানিয়ে দাও কমেন্টে। মূল উপজীব্য হচ্ছে রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। উল্লেখযোগ্য রচনা, কাব্যগ্রন্থগুলোর নাম তোমরা সবাই একবার করে কমেন্টে লিখো, তাইলে কি হবে, তোমাদের একবার করে প্র্যাকটিস হয়ে যাবে। ইচ অ্যান্ড এভরিওয়ান তোমরা কমেন্টে লিখো, তাহলে তোমাদের একবার প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, তাইলে এবার দেখো কাব্যগ্রন্থ গুলা কি? সাত নড়ির হার, আচ্ছা, কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি, আমি কিংবদন্তির কথা বলছি আমার সবচেয়ে প্রিয়, বাট কোন এক মাকে, এটাও ভালো লাগে। তাহলে জানিয়ে দাও ওনার টোটাল কি কি উনি লিখেছেন, কি কি কাব্যগ্রন্থ আছে ওনার। এছাড়া ইংরেজি ভাষায়ও তার একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে, একাধিক, ওকে, একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও। আচ্ছা, এবার দেখো পুরস্কার। পুরস্কার হচ্ছে উনি 21 পদক পেয়েছেন, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, কিন্তু উনি কিন্তু স্বাধীনতা পুরস্কার পাননি। অনেক সময় কিন্তু কোশ্চেন এরকম আসে যে উনি কোন পুরস্কার পাননি, স্বাধীনতা পুরস্কার পাননি। স্বাধীনতা পুরস্কার হচ্ছে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কি? সবাই একটু কমেন্টে জানাও। বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, বেসামরিক পুরস্কার, বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হচ্ছে স্বাধীনতা পুরস্কার। বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হচ্ছে স্বাধীনতা পুরস্কার, স্বাধীনতা পুরস্কার। বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হচ্ছে স্বাধীনতা পুরস্কার, যেটা উনি পাননি। এবং তোমরা সবাই একটু জানিয়ে দাও। আকাশ, সাদিপুর আকাশ লিখেছে, আপু কবিতা এত সুন্দর বলতে পারেন, তাহলে তো গানও বলতে পারবেন। হ্যাঁ পারবো, ইনশাআল্লাহ, তোমরা যেটাই শুনতে চাও বলতে পারবো, সমস্যা নেই। কবিতা, গান,
মানে কৌতুক যেটা ইচ্ছা। আচ্ছা, এবার মৃত্যু হচ্ছে 2000 সালের 19শে মার্চ মৃত্যুবরণ করেন। ওকে, এটা বৃত্ত হয়, মৃত্যুবরণ। আচ্ছা, তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে, কোনো প্রবলেম আছে একটু জানিয়ে দাও। আর আমাকে বলে দাও, বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কি? বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কি? বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কি? একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও। স্বাধীনতা পুরস্কার। এবং 2025 সালে প্রতিবাদী হিসেবে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন কে বলতো? আবরার ফাহাদ ভাইয়া, বুয়েটের। আবরার ফাহাদ ভাইয়া হচ্ছে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। আচ্ছা, এবার দেখো, কবির মতে কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কি? এইগুলা কবিতার লাইনের ভেতরেই আছে, একদম সবগুলা একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও এটার অ্যান্সারটা কি হবে। সবাই ইচ অ্যান্ড এভরিওয়ান একটু কমেন্টে জানিয়ে দাও এটা অ্যান্সারটা কি হবে। এবং বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কি? স্বাধীনতা পুরস্কার। এবং 25 সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন কতজন? আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর উবাইদুল্লাহর কবিতাটা তোমরা পুরোটা পড়বা। আমার পুরো কবিতাটাই মুখস্থ আছে, তোমরাও সবাই মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? কবির মতে কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কি? কবিতা। ওকে, তাহলে এটা অ্যান্সারটা কি হবে সবাই একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। এবং তোমরা তো এটা পড়েছো, এটা অ্যান্সার হবে কবিতা, এখানেও এটা গ আসবে। ওকে, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, তাই না? এবং এই যে জিহ্বার উচ্চারিত জিহ্বার উচ্চারিত, এগুলা কিন্তু আমার কথা না, একদম সরাসরি আমি আবু জাফর উবাইদুল্লাহর লেখা কবিতায় বলছি তোমাদেরকে। সো জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। তারপরে এই লাইনটা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা, ঠিক আছে? তাহলে কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কি? কবিতা। এটা গ হবে, এটা হচ্ছে তোমার মিস্টেক। ওকে, গ, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। আচ্ছা, আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় মুক্তির পূর্ব শর্ত কি? এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মুক্তির পূর্ব শর্ত কি? যুদ্ধ আসে ভালোবেসে, মায়ের ছেলেরা চলে যায়, আমি আমার ভাইয়ের কথা বলছি। তাহলে এখানে বলো, স্বাধীনতার কথা বলছি, তিনি মৃত্তিকার গভীরে কর্ষণের কথা বলেছেন। তাহলে এটা কি হবে? সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও। এবং কবিতাটা এত সুন্দর, এতটা অর্থবহ, অনেক সুন্দর। তাহলে অ্যান্সারটা কি হবে জানিয়ে দাও কমেন্ট সেকশনে। তোমাদের এখানে কবিতাটা থাকলে আরো অনেক ভালো হতো, তাহলে আমি লাইন ধরে ধরে বলে দিতে পারতাম। ওকে, আচ্ছা, তারপরেও আমি বলে দিই, সেটা হচ্ছে দেখো, পুরো কবিতাটা আমি শুরু থেকেই বলে দিচ্ছি, কবিতাটা আসলে কবি শুরুই করেছেন তার পূর্বপুরুষকে স্মরণের মধ্য দিয়ে, ঠিক আছে? যে আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। কবি কার কথা বলছে? কবিতার পূর্বপুরুষের কথা বলছে। তার পূর্বপুরুষ কারা ছিল? যারা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে, যারা বিপ্লব এনেছে, যারা 71 এনেছে, যারা ব্রিটিশদের হটিয়েছে। তো কবি সেই পূর্বপুরুষদের কথা বলছে। তার করতলে পলিমাটির সৌরভ ছিল। করতল মানে কি? পায়ের নিচে সৌরভ ছিল। মানে কবি তাদেরকে এতটাই সম্মানিত করেছেন যে বলেছেন যে তাদের পায়ের নিচেও হচ্ছে কি ছিল? পলিমাটির সৌরভ ছিল, ঠিক আছে? তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। এই রক্ত জবার কথাটা বলার অর্থ হচ্ছে তারা বিপ্লবী জনতা ছিল, তারা দেশমাতৃকার প্রয়োজনে তারা মাঠে নামে, তারা রাজপথে রক্ত দেয়, রাজপথে তাজা তরুণ প্রাণ লুটিয়ে পড়ে।
ঠিক আছে, এবং রক্তস্নাত হয় এদেশের ছাত্র জনতা, এটাই বলেছে। ওটাকে রক্ত জবার সাথে তুলনা করা হয়েছে। ওকে, তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন। ঠিক আছে, অরণ্য সাপদ এগুলো আসলে বিপদ বা এগুলা নেগেটিভ অর্থে বোঝানো হয়েছে। যে ৭১ যেমন মুক্তিযোদ্ধারা দের বিরুদ্ধে ছিল কারা, পাকিস্তানিরা, তারপরে ২৪-এ স্বৈরাচার সরকার, সবকিছু এরাই হচ্ছে তোমার আমাদের বিপদ বা, ঠিক আছে। কবি এদের কথাও বলেছেন। পতিত জমি আবাদের কথা বলতেন, তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। কবি বুঝিয়েছেন যে আমাদের জিহ্বা দিয়ে আমরা যা সত্য শব্দ উচ্চারণ করি, আমরা যা প্রতিবাদ করি, সত্যটাকে বলি, এটাই হচ্ছে কবিতা। কবিতার উনি অনেকগুলা সংজ্ঞা এখানে দিয়েছেন। কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। ওকে, যে কবিতা শুনতে চায় না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে চায় না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। তো কবির মতে যারা হচ্ছে কবিতা শোনে না বা শুনতে যায় না, কবিতাদেরকে তিরস্কার করেছে। ঠিক আছে, সবাই তোমরা বুঝতে পারতেছো তো? আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও কে কে বুঝো নাই, কে কে বুঝো নাই, কে কে বুঝছো, কেমন লাগছে সবকিছুই আমাকে জানাও। ঠিক আছে, হ্যাঁ, মুক্তির পূর্ব শর্ত হচ্ছে যুদ্ধ, যুদ্ধ বা বিপ্লব। এটাও বিপ্লবও হয়, বুঝছো? যেটা অপশনে পাবা ওটাই উত্তর হবে। আর বিপ্লব কখনো বন্দুক দিয়ে আসে না, বিপ্লব আসে তারুণ্যের শক্তি থেকে, যে তারুণ্যের শক্তি আমরা ২৪-এ দেখেছি। তাহলে হচ্ছে কিংবদন্তির কথা বলছি, কবিতায় মুক্তির পূর্ব শর্ত হচ্ছে যুদ্ধ বা বিপ্লব। ওকে, কার ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা? এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কবির লেখার মধ্যেই আছে একদম, মানে উনি এখানে কবিতা থেকে তুলে দেওয়া হয়েছে, বুঝতে পারছো? যে একদম মানে তোমরা কবিতাটা পড়লেই বুঝতে পারবা। আমি একবার বলি, যে কবিতা শুনতে চায় না সে আজন্ম কৃতদাস থেকে যাবে, আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনিত আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি, আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। এই কথাটার অর্থ হচ্ছে যে ধরো প্রবাহমান নদী মানে যে ভালো, সে তার সংস্পর্শে যারা থাকে তাদেরকে ভালোই বানায়। সৎসঙ্গে স্বর্গ বা অসৎসঙ্গে সর্বনাশ, বিষয়টা এরকম আর কি। তো প্রবাহমান নদী যে সাঁতার যায় না তাকেও সে ভাসিয়ে রাখে। ওকে, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি, আমি আমার মায়ের কথা বলছি। ঠিক আছে, যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে জানে না, যে কবিতা শুনতে জানে না সে মাছের সাথে খেলা করতে জানে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি, ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে, মায়ের ছেলেরা চলে যায়। এখানে মা বলতে কিন্তু কবি দেশকে বুঝিয়েছেন, দেশ মাতৃকে বুঝিয়েছে। আসলে আমরা দেশকে মার সাথে তুলনা করি, মা যেমন আমাদের আগলে রাখে সকল বিপদ থেকে, তেমনি দেশ আমাদের আলো বাতাস ছায়া সবকিছু দিয়ে আমাদেরকে আগলে রেখেছেন। ঠিক আছে, তাহলে সবাই একটু কমেন্টে জানিয়ে দাও কে কে বুঝতে পারো না, একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে কে কে বুঝো নাই, এবং কে কে আজকে লাইভ ক্লাসটা শেয়ার করেছো তারাও জানিয়ে দিও কমেন্টসে। আর কোনটা বুঝো নাই জানিয়ে দাও, আমি আবার রিপিট করছি। কোন এমসিকিউটা বুঝো নাই আবার একটু বলো, আমি আবার রিপিট করে দিচ্ছি। ওকে, অ্যান্সার হবে কি মায়ের। ঠিক আছে, ওকে। কিংবদন্তি শব্দের অর্থ কি? এইটা তো খুবই ইম্পর্টেন্ট। তাহলে সবাই একটু জানিয়ে দাও কিংবদন্তি শব্দের অর্থ কি? আচ্ছা, এই যে তোমাদের অনেক সময় অন্য কবিতার সাথে মিলায় আছে,
তো এখানে আমি দেখেছি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করেছি, যদিও এখানে বেশি এমসিকিউ নাই, তারপর আমি বোর্ড কোশ্চেন যখন অ্যানালাইসিস করছিলাম তখন দেখছিলাম যে অন্য কবিতার এখানে লাইন আছে, যেমন আমার পরিচয় সৈয়দ শামসুল হকের একটা লেখা আছে আমার পরিচয় কবিতা, ওই কবিতার কিছু লাইন দিয়ে এই কবিতার সাথে উদ্দীপক বানানো হয়েছে এবং এমসিকিউ আসছে, সিকিউ আসছে, বোথ আসছে, বুঝছো? তো তোমরা এই আমি কিংবদন্তির কথা বলছি কবিতার সাথে কো রিলেট করে আরেকটা কবিতা হচ্ছে আমার পরিচয়। তো আমার পরিচয় কবিতার লাইনগুলো দিয়ে দেখলাম বোর্ড কোশ্চেন বা সিকিউ এমসিকিউ গুলো আসছে। আমার পরিচয়, এটার লেখক হচ্ছে সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক, আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 13শত নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। মানে এটা হচ্ছে এখানেও যেমন কবি তার কিংবদন্তি পূর্বপুরুষের কথা বলছে, এখানেও সৈয়দ শামসুল হক একই কথা বলছে। যেমন শেষের দিকে আছে একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবোই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই আমি ভয় করি না উদ্যত কোনো খড়গে, শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছে যেমন শস্য করেছে চাষ, একই হাসি মুখে বাজিয়েছি বাঁশি, গলায় পড়েছে ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস, এই ইতিহাস। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ইতিহাস, আপোষ না করার ইতিহাস। আমরা 52 আপোষ করিনি, 69 আপোষ করিনি, 70 আপোষ করিনি, 24 আপোষ করিনি। তাহলে সবাই একটু জানিয়ে দাও কিংবদন্তি শব্দের অর্থ কি? সবাই কমেন্টে আমাকে জানিয়ে দাও এটা অ্যান্সারটা কি হবে। হ্যাঁ, সবাই এটা হচ্ছে ঘ হবে, সবগুলো এখানে ভুল আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সবগুলো অ্যান্সার এইটা হবে। ওকে, এটা তো সহজ, বইয়ে আছে, এমসিকিউতে আছে। ওকে, কিংবদন্তি শব্দের অর্থ কি? আচ্ছা, আমি কিংবদন্তির কথা বলছি, কবিতার কবি কেন তার পূর্বপুরুষের কথা বলেছেন, উজ্জ্বল ইতিহাস আছে তাই। তুমি যখনই কোনো কিছু নিয়ে গর্ব করবা তখনই তার পেছনে মানুষ দেখবা, তো রিলেটিভদের মধ্যে যে রিলেটিভরা অনেক বেশি সাকসেসফুল বা সে অলরেডি নিজেকে প্রুভ করেছে, তার গল্প সবাই যে করে, বা আমার অমুক, আমার মা, মানে আমার মামা বা এরকম কিছু হ্যান ত্যান এগুলো বলে, ঠিক আছে? তো মানুষ কখন তার কথা বলে, যখন তার ইতিহাসটা সমৃদ্ধ থাকে। তাহলে আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় কবি কেন তার পূর্বপুরুষের কথা বলেছেন, কারণ হচ্ছে তার পূর্বপুরুষদের উজ্জ্বল ইতিহাস ছিল সেই জন্য। ওকে, তাহলে সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও এটার অ্যান্সারটা কি হবে। এন্ড তোমরা একটু কমেন্টসে আপুকে এটাও জানিও যে আজকে ক্লাসে কোনটা বুঝতে পারোনি বা কি সমস্যা আছে, সমস্যাগুলো আমাকে জানাও। এন্ড ক্লাসটা কি ভালো লেগেছে না লাগে নাই সেটাও জানিয়ে দিও, ক্লাস কেমন লেগেছে আর কোনটা বুঝতে পারোনি এটাও আমাকে জানিয়ে দিও। ওকে, তাহলে এটা অ্যান্সার হবে উজ্জ্বল ইতিহাস আছে তাই, 5 এর অ্যান্সার হবে ক। এটা কি বুঝতে পেরেছো? এটা সাহসী ছিল বলে, সাহসী ছিল, বাট তারপরেও মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে উজ্জ্বল ইতিহাস আছে তাই। জমিদার ছিল বলে এটা কখনোই না, নিপীড়িত ছিল বলে কখনোই না। আমাদের ইতিহাস আপোষ না করার ইতিহাস। আমরা নিপীড়িত হয়েছি, এটা সত্য কথা, কিন্তু আমরা প্রতিবাদও করেছি, আমরা ঘুরেও দাঁড়িয়েছি। ওকে, আমরা আমরা হচ্ছে প্রতিবাদও করেছি, আমরা মারও খেয়েছি, আমরা সবকিছুই করেছি, আমরা রুখেও দাঁড়িয়েছি, ঠিক আছে? আমরা নীরব তাকিয়ে দেখিনি, আমরা রুখে দাঁড়িয়েছি। ওকে, আচ্ছা, তাহলে এটা বুঝতে পেরেছো এটা অ্যান্সারটা কি হবে? সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও। আচ্ছা, জমিদার ছিল বলে এটা কখনোই হবে না, সাহসী ছিল, বাট সাহসীর থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে উজ্জ্বল ইতিহাস আছে তাই। ওকে, ক্লাস কি প্রতিদিন হবে অরূপ পাল? হ্যাঁ, ইনশাল্লাহ হবে, তোমরা পেজের সাথেই থেকো, ইনশাল্লাহ পেয়ে যাবে।
পাস। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? কোনটা বুঝোনি, কি প্রবলেম আছে লাস্ট আমাকে জানিয়ে দাও, আমি আবার ওটা রিপিট করব। আচ্ছা, কারো কোনো প্রবলেম আছে? হ্যাঁ, এটা কি হবে সবাই একটু জানিয়ে দাও। এটা অ্যান্সার হবে কি? ক নাম্বারই অ্যান্সার হবে, অন্য কিছু অ্যান্সার হবে না, কই অ্যান্সার হবে। ওকে, নেক্সট কোশ্চেন। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, এখানে কার পিঠের ক্ষতকে নির্দেশ করা হয়েছে? এটা অবশ্যই তোমার কবির পূর্বপুরুষদের কথাই, যে তারা তো অবশ্যই বিপ্লবী ছিল, তারা বিপ্লবে প্রাণ দিয়েছে, দিয়েই তো আমরা এই আজকে এই পর্যন্ত আসতে পেরেছি, তাই না? তাইলে এটা অ্যান্সারটা কি হবে সবাই কমেন্টে আপুকে জানিয়ে দিও। কি হবে সবাই একটু জানাও। আজকে ক্লাসে কি বুঝতে পারো না, ক্লাসটা কেমন লেগেছে সেটাও জানিয়ে দিও। কে কে শেয়ার করেছো? কবির পূর্বপুরুষদের করতলে কিসের সৌরভ ছিল? পলি মাটির সৌরভ ছিল। পলি মাটি মানে যে মাটি উর্বর, যে মাটি সৌরভ ছড়ায়, সেটাই হচ্ছে পলি মাটি। ওকে, সো পলি মাটি কাকে বলে সবাই একটু জানিয়ে দাও। যে মাটিতে উর্বর শস্য ফলে, যে মাটি সৌরভ ছড়ায়, সেটাই হচ্ছে পলি মাটি। এবং আমরা বাংলাদেশের মাটিকে পলি মাটি বলি, উর্বর মাটি বলি, কারণ এখানে সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের সবকিছু, সেজন্য আমরা বলি। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও। হ্যাঁ, পলিমাটি হবে, পলিমাটির সৌরভ ছিল। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, যার করতলে পলিমাটির সৌরভ ছিল। পলিমাটি কি সেটা একটু জানিয়ে দাও কমেন্টে আপুকে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আমি কিংবদন্তির কথা বলছি, আমি আর পূর্বপুরুষের কথা বলছি, যার করতলে পলিমাটির সৌরভ ছিল। পলিমাটি মানে সুন্দর মাটি, সুবাসযুক্ত মাটি। আমি কিংবদন্তির কথা বলছি কবিদের। আচ্ছা, এইটা তো তোমরা অ্যান্সার করবা। সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে জানিয়ে দাও ক্লিয়ার আছে কিনা, আগের দিনের মতো টেকনিক্যাল কোনো প্রবলেম আছে কিনা। হ্যাঁ, শেয়ার করো ক্লাসটা। মৃধা কোথায় গেল? আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটি কোন ছন্দে রচিত? হ্যাঁ, ছন্দ আসলে এটা গদ্য ছন্দ হবে। অক্ষরবৃত্ত, অক্ষরবৃত্ত, অক্ষর না, এটা উচ্চারণ হবে অক্ষর, অক্ষর হবে উচ্চারণ, অক্ষর, অক্ষর। ওকে, আমরা সবাই এটা ভুল উচ্চারণ করি, এটা আসলে উচ্চারণ অক্ষর, নট অক্ষর, অক্ষর। ওকে, সো মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত, গদ্য, এটা হবে সঠিক উত্তর। গদ্য, গদ্য ছন্দে রচিত। আর কোনো সমস্যা আছে? এটা তোমার হচ্ছে পাঠ পরিচিতির মধ্যেই লেখা আছে একদম। তানজিলা, আমি মাত্র আসলাম, কেন তোমাকে কেউ কমেন্ট মেনশন করে নাই? আমি মাত্র আসছে, আগে যারা ছিল তারা আবার লাইভে নাই। ওকে, সো সবাই একটু কমেন্টে আপুকে জানাও, কারো কোনো প্রবলেম থাকলে সেটাও কমেন্টে জানিয়ে দাও। এটা অ্যান্সারটা সবাই কি হবে জানিয়ে দাও কমেন্ট সেকশনে। কোনো প্রবলেম আছে কিনা সেটাও জানাও আপুকে। আচ্ছা, সবাই এটা তাহলে উত্তর হবে গদ্য, গদ্য হবে, ঠিক আছে, গদ্য হবে।
ওকে, আমি কিংবদন্তির কথা বলছি। হ্যাঁ, এইটাও একই। আমি কিংবদন্তির কথা বলছি। কবিতায় সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা বলতে হৃদয়ে সূর্যের কি ধারণ করা বোঝানো হয়েছে? অবশ্যই এটাই উত্তর হবে। প্রতিবাদী চেতনা, এইটাই। ওকে, আলো না, সূর্যের আলো না, সূর্যের যে প্রতিবাদী চেতনা বা সংগ্রামী চেতনা আছে, এইটা। ওকে, আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্টে আপুকে জানিয়ে দিও। এটা অ্যান্সার কি হবে? সবাই ক্লাস শেয়ার করে দিও, ফ্রেন্ডসদেরকে মেনশন করে দিও। আমরা শেষের দিকে চলে আসছি, সো কার কোনো প্রবলেম থাকলে কমেন্টে আপুকে জানাও। মিঠুন, মৃধা, তোমরা সবাই কোথায় গেলে? ক্লাসে ছিলাম অনেকেই। আচ্ছা, আমি কিংবদন্তির কথা বলছি। কবিতাটির যে দিকটি উচ্চারিত হয়েছে, এইটা অবশ্যই দেশমাতৃকার প্রতি ভালোবাসা উচ্চারিত হয়েছে। সব একটা গতবার একটা কনসার্টে হয়েছিল, সবার আগে দেশ, এই শিরোনামে, মানিক মিয়া এভিনিউতে। সো এইখানে সবার আগে দেশের উত্তরই দিতে হবে। হ্যাঁ, এখানে দাসত্বের কথা বলা হয়েছে, মুক্তির দীপ্ত শপথের কথা বলা হয়েছে, ঠিক আছে? তো মোর অ্যাপ্রোপ্রিয়েট যেটা, সেটা অ্যান্সার করতে হবে, উত্তর করতে হবে। ওকে, সো কারো কোনো প্রশ্ন আছে একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও। আচ্ছা, তাহলে কে কে একটু লাস্ট বার একটু কমেন্টে জানিয়ে দাও, কে কে লাইভ ক্লাসটা শেয়ার করেছো, তারা কমেন্টে আপুকে জান লিখে দিও। আর আজকের ক্লাসে কি কি প্রবলেম আছে তোমরা আরেকবার বললে আমি আরবার তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিব। কোনোটা যদি প্রবলেম থাকে আবার রিপিট করে দিব, তোমরা একটু জানিয়ে দিও আমাকে কমেন্ট সেকশনে কোনটা বুঝতে পারোনি, কোনটা বুঝো নাই কমেন্টে জানিয়ে দিও, আমি আবার বলে দিব তোমাদেরকে। আচ্ছা, আমরা একসাথে আমাদের স্বপ্ন জয়ের পথে এগিয়ে যাব। স্বাধীন দেশ, মুক্ত আকাশ, কিসের আবার ভয়, বুকের সাহস মনে যে করতে হবে জয়। ইনশাআল্লাহ জয় করব, দেখা হবে বিজয়ের পথে ইনশাআল্লাহ। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এন্ড আজকে ক্লাসে কোনো প্রবলেম থাকে সেটাও জানিও, এবং আজকে ক্লাস কেমন লেগেছে সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে দিও। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।